দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো না? আজকে স্টুডেন্ট কম কেন? আবহাওয়া খারাপ না? আচ্ছা শোনো, আমরা কিন্তু অর্থনীতি দ্বিতীয় পত্রে সপ্তম অধ্যায়ে মুদ্রাস্ফীতি এই চ্যাপ্টারটা দেখছি, ঠিক আছে? আমরা কয়েকটা ক্লাস দেখছি। আজকে যে আমরা বিষয়টা দেখব, আমরা যে বিষয়টা দেখব ওদিকে দেখো, আমরা যে বিষয়টা দেখব, আমরা আজকে দেখব মুদ্রাস্ফীতির কারণ। শীতল হামার, আজকে দেখো আমরা মুদ্রাস্ফীতির কারণ, তারপরে দেখব মুদ্রাস্ফীতির প্রভাব। মুদ্রাস্ফীতি যদি হয় তাহলে কি কি প্রভাব পড়ে সমাজে বা ব্যক্তির উপরে কি কি প্রভাব পড়ে। তারপরে আমরা দেখব মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা নিয়ন্ত্রণের উপায়, নিয়ন্ত্রণ কিভাবে করা যায় এবং নিয়ন্ত্রণের উপায়। আচ্ছা শুনো, আমরা তো একটা জিনিস জানি, মুদ্রাস্ফীতিটা কি। মুদ্রাস্ফীতিটা একটু আমরা রিপিট করি। মুদ্রাস্ফীতিটা ছিল সাধারণত দ্রব্যের দাম যখন বেড়ে যায়, অর্থের মূল্য যখন কমে যায় বা জিনিসের দাম যখন বেড়ে যায়, তখনই আমরা তাকে কি বলি? মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি। ঠিক আছে, মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি। আমরা আজকে একে একে দেখব যে মুদ্রাস্ফীতি কেন হয়। আমরা তোমাদের দক্ষপত্র প্রকাশনী দেখো, মুদ্রাস্ফীতি 303 পৃষ্ঠায় আছে। দেখো কণিকা, এখানে আছে তারা মুদ্রাস্ফীতির কারণ তারা 4 ভাগে প্রথম ভাগ করছে। একটা বলছে সামগ্রিক চাহিদা বৃদ্ধি, তারপরে বলছে ব্যয় বৃদ্ধিজনিত বৃদ্ধি, তারপরে বলছে যে কাঠামোগত, তারপরে অন্যান্য কারণ। আমরা এইগুলিকে একটু বিস্তারিত দেখব। আমরা প্রথমত দেখি যে সামগ্রিক চাহিদা বৃদ্ধি। সামগ্রিক চাহিদা বৃদ্ধিজনিত ব্যয়টা হচ্ছে এক নম্বর হচ্ছে সরকারি ব্যয় বৃদ্ধি। আমরা কি বলতে পারবো যে সরকারি ব্যয় যদি বাড়ে, কিভাবে বাড়ে? আমরা দেখব বাংলাদেশে বা যে কোনো একটা দেশে সরকারি ব্যয় বৃদ্ধি হচ্ছে মুদ্রাস্ফীতির একটি অন্যতম কারণ। সরকারি ব্যয় বৃদ্ধি কি অন্যতম একটা কারণ? কারণ সরকার যে ব্যয় করে এই অনুপাতে উৎপাদন হয় না। সরকার যেভাবে ব্যয় করে, সরকার যে পরিমাণ ব্যয় করে ওই অনুপাতে উৎপাদন বাড়ে না। উৎপাদন যদি না বাড়ে, আমরা জানি কি উৎপাদন যদি না বাড়ে জিনিসের ঘাটতি থাকে। জিনিসের ঘাটতি থাকা মানে কি? ওই জিনিসটা যখন চাহিদা হয় তখন জিনিসটার দাম বেড়ে যায়। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে সরকারি ব্যয় বৃদ্ধি হচ্ছে মুদ্রাস্ফীতির একটা অন্যতম কারণ। 2 নাম্বার, আমরা আগেও বিভিন্ন সময় বলছি যে অর্থের যোগান যদি বাড়ে, আমরা কি বলছি? যে অর্থের যোগান যদি বেড়ে যায়। কারণ অর্থের যোগান যদি বাড়ে তাহলে মানুষের কি বাড়ে? ক্রয় ক্ষমতা বাড়ে। অর্থের যোগান যদি বাড়ে তাহলে কি বাড়ে? মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে। ফলে দেখা যায় মুদ্রাস্ফীতি দেখা দেয়। ক্লিয়ার? তাহলে 2 নাম্বার গেলে অর্থের যোগান বৃদ্ধি। 3 নাম্বার বলছে যে ঘাটতি ব্যয়। 3 নাম্বার কি? ঘাটতি ব্যয়। অনেক সময় দেখা যায় সরকার উন্নয়নের জন্য সরকার অনেক আয়ের চেয়ে ব্যয় বেশি করে থাকে। সরকার কি করে? সরকার কিন্তু আয়ের চেয়ে ব্যয় বেশি করে থাকে। তখন ব্যয় যখন বেশি করে, সরকারকে কিন্তু ওই ব্যয়টাকে কি করা লাগে? ব্যয়টাকে কিন্তু ঘাটতিটাকে পূরণ করতে হয়। ব্যয়টা যখন বেড়ে যায় তখন সরকার করে কি? নিজ দেশের ভিতরে বাইরে থেকে কি করে? ঋণ গ্রহণ করে থাকে। তা সরকার যদি ঋণ গ্রহণ করে থাকে, এতে করে কি হয়? অর্থের যোগান বেড়ে যায়। যদি বেড়ে যায় তাহলে ওই অনুপাতে কি হয় না? উৎপাদন বাড়ে না। তাহলে এটা একটা কারণ। আমরা কি দেখলাম? ঘাটতি ব্যয়। তারপরে বলতে একটা সুন্দর বিষয় আমি গত ক্লাসে আলোচনা করছিলাম, অনুৎপাদনশীল ব্যয়। কি বলছি আমরা? অনুৎপাদনশীল ব্যয়। আমাদের গভর্নমেন্ট বা দেশের অনেক ব্যয় থাকে যেগুলো উৎপাদনশীল না। উৎপাদনশীল যদি না হয় বা দ্রব্য যদি উৎপাদন না হয় তখন কি হয়? জিনিসের একটা ঘাটতি থাকে বা অভাব থাকে। তখন দেখা যায় এমনি কি হয়? জিনিসের দাম বেড়ে যায়। অনুৎপাদনশীল খাতগুলি কি কি আমরা যদি একটু বলি তাহলে আমরা দেখতে পারি যে স্টেডিয়াম আছে, তারপর চিত্ত বিনোদনের বিভিন্ন বিষয় আছে, তারপরে খেলাধুলার সরঞ্জামাদি আছে। এগুলিতে সরকার কি করে? অতিরিক্ত যখন ব্যয় করে ফেলে তখন দেখা গেল বিভিন্ন জিনিসের দাম এমনিতেই বেড়ে যায়। তারপরে বলছে দেখো রপ্তানি বৃদ্ধি। বলছে রপ্তানি বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয়। কিভাবে দেয়? কেননা বলছে রপ্তানি বৃদ্ধির ফলে আভ্যন্তরীণ বাজারে যোগান কমে যায়। আমরা যখন যে কোনো একটা জিনিস যখন রপ্তানি করে ফেলি তখন ওই জিনিসটা কিন্তু দেশে কি হয়? পরিমাণ কমে যায়। সুন্দর। ওই জিনিসটা যখন কমে যায় তখন কিন্তু অটোমেটিক তার দামটা একটু বেড়ে যায়। তাহলে এটা একটা কারণ, রপ্তানি বৃদ্ধিও কিন্তু একটা কারণ। তারপর আরেকটা বিষয় আছে যে তোমরা গত ক্লাসে বা বিভিন্ন সময় যখন জিজ্ঞেস করছো বলছো যে স্যার জনসংখ্যা যদি বেড়ে যায়,
জনসংখ্যা যদি বেড়ে যায় তাহলে কি হয়, এই জিনিসের দ্রব্যের চাহিদা বেড়ে যায়। ওই অনুপাতে যদি দ্রব্য উৎপাদন না হয়, যদি ওই অনুপাতে যদি দ্রব্য উৎপাদন না হয়, পণ্য যদি উৎপাদন না করা যায়, তখন কি হয়, এমনি একটা জিনিসের দাম বেড়ে যায়। তাহলে জিনিসের দাম বেড়ে যাওয়াটাই হচ্ছে কি মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। তারপরে বলছে যে জনসংখ্যা, তারপরে দেখো আছে তোমার উদার ঋণ নীতি, একটা বিষয় আছে যে সহজ শর্তে বিভিন্ন ঋণ দেওয়া। ঋণ দিলে কি হয়, ঋণ দিলে কিন্তু জনগণের হাতে, মানুষের হাতে কিন্তু টাকা বেড়ে যায়। টাকা যখন বেড়ে যায় তখন কি হয়, প্রতিযোগিতা বেড়ে যায়। যখন প্রতিযোগিতা বেড়ে যায় তখন কত দেখা গেল একটা জিনিসের দাম বেড়ে যায়। এখন এটাও একটা কারণ। তারপর একটা বিষয় আছে ব্যয়যোগ্য আয় বৃদ্ধি। এই গেল আমাদের সামগ্রিক চাহিদা বৃদ্ধি জনিত কারণে। এখানে 6-7টা পয়েন্ট আছে, তোমরা দেখে নিবা। তারপর আমরা দেখবো ব্যয় বা খরচ বৃদ্ধি জনিত। বলো তো দেখি, ব্যয় বা খরচ বৃদ্ধি জনিত কারণে। ব্যয় বলতে ওই দিন কি বলছিলাম, আমরা কিন্তু দুইটা বিষয় এক জায়গায় পড়ছি। ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি চিত্র সহ কিন্তু আমরা পড়ছি। ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি, একটা কি বলছি, চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি, ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি কিন্তু আমরা চিত্র সহকারে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু আমরা আলোচনা করছি। এখন এসে দেখবো বেতন ব্যয় কিভাবে বাড়ে। জিনিসপত্র তুমি উৎপাদন করতে গেলে ব্যয়টা কিভাবে, এক নম্বর হচ্ছে দেখো বেতন এবং মজুরি। তুমি যে শ্রমিক খাটাবে, শ্রমিককে তুমি নিয়োগ করবা, শ্রমিককে বেতন দিতে হবে। শ্রমিককে যদি তুমি বেতন বেশি দাও তাহলে কিন্তু একটা জিনিসের কি হবে, একটা জিনিসের কিন্তু খরচ যখন বেশি হবে, উৎপাদন খরচ, তখন এমনি কি হবে, তার বিক্রয় মূল্য বা তাকে বিক্রি করতে হবে একটু বেশি দামে। যখন তুমি বেশি দামে বিক্রি করতে যাও, দেখা গেল কি জিনিসপত্রের দাম বেড়ে যাবে। তার মানে উৎপাদন খরচ যদি বেড়ে যায়, উৎপাদন খরচ যদি বেড়ে যায় তাহলে একটা জিনিসের দাম বেড়ে যায়। এটা বলছে যে ব্যয় বৃদ্ধি জনিত। 2 নাম্বার বলছে দেখো, 2 নাম্বার বলছে যে পাবলিক ইউটিলিটি দাম বৃদ্ধি। বুঝো কিনা আমরা, পাবলিক ইউটিলিটি যেমন বিদ্যুতের দাম যদি বেড়ে যায়, পানির দাম যদি বেড়ে যায়, গ্যাসের দাম যদি বেড়ে যায়, তাহলে গ্যাসের দাম, বিদ্যুতের দাম যদি বেড়ে যায় তখন কি হবে, একটা গ্যাসের দাম, বিদ্যুতের দাম যদি বেড়ে যায়, স্বাভাবিক একটা জিনিসের উৎপাদন খরচ বেড়ে যাবে। উৎপাদন খরচ যদি বেড়ে যায় তাহলে কি হবে, তার জিনিসপত্রের দাম বেড়ে গেলে মুদ্রাস্ফীতি দেখা দিবে। এই গেল আরেকটা বিষয়, কথা বলে না। তারপরে বলছে দেখো শ্রমিক সংঘের প্রভাব। শ্রমিক সংঘের প্রভাব বুঝো কিনা, শ্রমিকরা একটা সংগঠন থাকে, তারা যখন বেতন কম পায়, সুযোগ সুবিধা কম থাকে, তখন তারা কি করে, তারা আন্দোলন করে। আমরা খরচ বৃদ্ধির মধ্যে আমরা এক জায়গায় বলছি যে শ্রমিক সংঘের প্রভাব। তোমরা বলছো যে স্যার শ্রমিক সংঘ আন্দোলন করে, এবং শীতল খামার বলছো যে স্যার আন্দোলন করে কি করে, তারা আন্দোলন করে বেতন বাড়ায়, মজুরি বাড়ে। যখন মজুরি বেড়ে যায় তাহলে দেখা গেল একটা জিনিসের দাম, জিনিসের দামটা বাজারে এমনি এমনি বেড়ে যায়। কারণ মজুরি বাড়া মানে কি, শ্রমিকদের হাতে একটু টাকা পয়সা বেশি হয়ে যাওয়া, তারপরে অর্থ যোগান বেড়ে যাওয়া। তো অর্থ যোগান যদি বেড়ে যায় তাহলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এইটা গেল তোমার খরচ বৃদ্ধি বা ব্যয় বৃদ্ধি জনিত কারণ। তারপরে একটা বিষয় দেখো আছে কাঠামোগত মুদ্রাস্ফীতির কারণ। কি বলছে, কাঠামোগত মুদ্রাস্ফীতি। 1 নম্বর এখানে পয়েন্ট হচ্ছে বাজার ব্যবস্থার ত্রুটি থাকে, চোরাচালান মজুদদার থাকে, আর্থিক ব্যবস্থাপনা দুর্বলতা থাকে, সিন্ডিকেট থাকে। কিভাবে দেখো আমরা একটু ডিটেইলস আলোচনা করি। 1 নম্বর বলছে যে বাজার ব্যবস্থাপনার ত্রুটি। কি বলছে, বাজার ব্যবস্থাপনার ত্রুটি। যেমন দেখো আমাদের দেশে যে বাজার, ওই বাজারে কিন্তু তোমার কি করে না, বাজার ব্যবস্থাটা কিন্তু সঠিকভাবে কাজ করে না। যখন কাজ করে না তখন যে যেভাবে পারে কি করে, জিনিসপত্রের দাম তারা বিক্রি করে। এতে করে দেখা যায় কি একটা জিনিসের দাম বেড়ে যায়। আবার কোন কোন সময় বাজার ব্যবস্থার ত্রুটির কারণে মনোপলি, মনোপলি মানে কি, মনোপলি মানে কি, কথা বলে না বোঝা, মনোপলি মানে কি, মনোপলি মানে কি, একক বিক্রেতার বাজার। কোন কোন সময় দেখা যায় বাজার ব্যবস্থার ত্রুটির কারণে কোন কোন জিনিসের একক বিক্রেতার বাজারকে বলা হয় মনোপলি। বলছে কোন কোন সময় দেখা যায় এই কোন কোন পণ্যের বাজার ব্যবস্থার ত্রুটির কারণে এটা একক বাজারের দিকে দাবিত হয়, এতে করে জিনিসপত্রের দাম বেড়ে যায়। এটা একটা কারণ। তারপরে বলছে দেখো চোরাচালান মজুদদার। বুঝো কিনা, চোরাচালান মজুদদার এটা বুঝো তোমরা। বলছে চোরাচালান মানে কি, এক দেশ থেকে অন্য দেশে চোরাচালান এভাবে বিক্রি করে দেওয়া। তাহলে তারা যদি চোরাইভাবে যদি বিক্রি করে দেয় বা স্মাগলিং যদি এই সিস্টেমের মাধ্যমে তারা যদি বিক্রি করে দেয়, অন্য দেশে যদি পাচার করে দেয়, তাহলে কি হবে, তারা যদি অন্য দেশে পাচার করে তাহলে তোমার দেশে কি হবে, জিনিসটা ঘাটতি হবে, তোমার দেশের জিনিসটা কি হবে, কমে যাবে। তো জিনিসপত্র কমে যাওয়া মানে কি হয়, চাহিদা যখন থাকে তখন দাম বেড়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে চোরাচালান এবং মজুদদার এটাও একটা মুদ্রাস্ফীতির কারণ।
তারপর আমরা আবার বলতে পারি যে সিন্ডিকেট। আমরা কিন্তু প্রায় কিন্তু কথাটা শুনি, আমরা কিন্তু প্রায় কি করি, কথাটা কিন্তু আমরা শুনি, কি শুনি, যে সিন্ডিকেট, যে সিন্ডিকেট করে তারা কি করে, সিন্ডিকেট করে, যেমন আলুর দাম, পেঁয়াজের দাম, তারপরে চালের দাম, রমজানের সময় বিভিন্ন জিনিসপত্রের দাম সিন্ডিকেট করে তারা করে কি, তারা একটা কৃত্রিম সংকট বা যোগান কম তারা দেখায়, দেখায় কি হয়, জিনিসের দামটা তারা বাড়ায় দেয়। কারণ রমজানের সময় তুমি দেখো অনেক জিনিস আছে, ছোলা বুট আছে, পেঁয়াজ আছে, ডাল আছে, তেল আছে, এমন অনেক জিনিস আছে। কোন সময়, রমজানের সময় অনেক জিনিস আছে যেগুলি মুসলমানদের রোজা রাখে, যার ফলে তারা ইফতারের সময় বা বিভিন্ন সময় তারা খাওয়ার ফলে জিনিসের চাহিদাটা বেড়ে যায়, চাহিদাটা বেড়ে যায়, এমনি দাম বাড়ে। কিন্তু সিন্ডিকেটটা করে কি, তারও এই জিনিসটাকে যে কম ঘাটতি এটা করলে দামটা দেখা গেলে আরো বেড়ে যায়। তাহলে আমরা বলতে পারি সিন্ডিকেটও মুদ্রাস্ফীতির একটা কারণ। তারপরে দেখো আমরা অন্যান্য কারণ আছে। এই যে আমরা এখানে কয়েকটা কারণ বললাম, একটা হলো চাহিদা বৃদ্ধি জনিত, তারপরে ব্যয় বৃদ্ধি জনিত, তারপরে বললাম আমরা কাঠামোগত ত্রুটি, কাঠামোগতের মধ্যে আমরা বললাম যে বাজার ব্যবস্থা চোরাচালান, এগুলি বললাম। এখন এসে আমরা দেখবো যে অন্যান্য কারণ, অন্যান্য কারণগুলি বেশ গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করো, অন্যান্য কারণের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা কারণ আছে। এক নম্বর প্রাকৃতিক দুর্যোগ, দুই নম্বর যুদ্ধের ব্যয়, তিন নম্বর হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। তুমি একটু বাংলাদেশে খেয়াল করো, বাংলাদেশে কিন্তু দুইটাই কাজ করতেছে। যে আমি বলছি কি, প্রাকৃতিক দুর্যোগ, আমার প্রাকৃতিক দুর্যোগ, অন্যান্য কারণ, মুদ্রাস্ফীতির অন্যান্য কারণের মধ্যে কি প্রাকৃতিক দুর্যোগ। তাহলে দেখো তো দেখি বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ হয় কিনা, হচ্ছে কিনা। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কে, প্রাকৃতিক দুর্যোগ। যেমন কিছুদিন আগে তোমরা দেখলা যে ফেনীতে বা সারা বাংলাদেশে বন্যা হয়, তারপরে অতিবৃষ্টি হয়, খরা হয়, ঠিক আছে, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। দুর্যোগের ফলে কি হয়, জিনিসপত্র উৎপাদন কম হয়, উৎপাদন যখন কম হয় তখন দ্রব্য দামটা বেড়ে যায়। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে বিশেষ করে মুদ্রাস্ফীতির কারণে কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। বাংলাদেশে কিন্তু স্টেবল, স্থিতিশীল কিন্তু রাজনৈতিক পরিবেশ নাই। রাজনৈতিক যখন পরিবেশ না থাকে তখন কি হয়, দেখা গেল এক এক সময় এক এক গভর্নমেন্ট বিভিন্ন হরতাল, বিভিন্ন ধরনের কর্মসূচি দেয়। কর্মসূচি দিলে কি হয়, এতে করে জিনিসপত্রের উৎপাদনে বা জিনিসপত্রের পরিবহনে একদিক থেকে আরেক দিকে নেওয়া আনার সময় কিন্তু তোমার কি হয়, সমস্যা হয়। সমস্যা হলে অল্প করে জিনিসপত্রের দাম বেড়ে যায়। তাহলে অন্যান্য কারণের মধ্যে এক নম্বর আমরা কি দেখলাম, এক নম্বর দেখছি যে প্রাকৃতিক কারণ, ঠিক আছে, প্রাকৃতিক কারণ একটা হয়। দুই নম্বরটা কি বলছি, রাজনৈতিক, রাজনৈতিক কি, রাজনৈতিক অস্থিতিশীলতা, রাজনৈতিক অস্থিতিশীলতা মনে করো, স্থিতিশীলতা। তিন নাম্বার কি আছে বলতে পারবা, তিন নাম্বার হচ্ছে যুদ্ধের ব্যয়। যখন যুদ্ধ হয়, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, যখন কিছুদিন আগে কিন্তু একটা যুদ্ধ ভাব কিন্তু বাংলাদেশে ছিল, যুদ্ধ ছিল না, এই যুদ্ধ কিন্তু দেখা গেল অনেক কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। তাহলে এই জিনিসগুলি কিন্তু যদি আবার পুনরায় করা হয়, এতে করে কিন্তু কি হবে, জিনিসপত্রের দাম ওইটার কারণে না, টাকা ছাপাইতে হবে, ওইটা করতে হবে, তারপরে একটা প্রক্রিয়া আকারে দেখা গেল জিনিসপত্রের দামটা বেড়ে যাবে। তাহলে এই বিষয়গুলি শোনো, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যে মুদ্রাস্ফীতির কারণ। তখন একটু খেয়াল করো, এই যে মুদ্রাস্ফীতির কারণ প্রশ্ন যদি তোমার আসে, পাশাপাশি কিন্তু মুদ্রাস্ফীতির কারণ না, শুধু বাংলাদেশটাকে লাগাই দিতে পারে। কি বলছে, বাংলাদেশে কি বলছিলাম, গত ক্লাসে বলছি যে বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ পারবা। তাহলে বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ যে যে কারণগুলি দিছে আমি বলছি, ওইভাবে না বলে ওইখানে একসাথে বলে ফেলছে তারা। এক নম্বর অর্থের যোগান বৃদ্ধি, ঠিক আছে কিনা, অর্থের যোগান বৃদ্ধি। দুই নম্বর জনসংখ্যা বৃদ্ধি, তারপরে সরকারি ব্যয় বৃদ্ধি, ঠিক আছে নিশা। তারপর হচ্ছে উদার ঋণ নীতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি, তারপরে আমদানি নিয়ন্ত্রণ, অতিরিক্ত পরোক্ষ কর, টাকার অবমূল্যায়ন, রপ্তানি বৃদ্ধি। তাহলে দেখা গেল একটু আগে আমি যে বললাম পয়েন্ট আকারে যে মুদ্রাস্ফীতির কারণ, প্রত্যেকটা কারণে কিন্তু বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণের কিন্তু পড়ে, ঠিক আছে। তাহলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ আমরা দেখলাম। এখন আমরা দেখব দুই নাম্বার পয়েন্ট, এই যে মুদ্রাস্ফীতি যদি হয় তার প্রভাবটা কি, মুদ্রাস্ফীতির প্রভাব। তার মানে মুদ্রাস্ফীতি হইলে কার ক্ষতি হয়, কার লাভ হয়, এই বিষয়গুলো প্রভাব বোঝা। দেখো যে মুদ্রাস্ফীতির প্রভাবের মধ্যে আমরা এখানে কয়েকটা কারণ আকারে উল্লেখ করি। দেখো, এক নম্বর আমরা বলতে পারি মুদ্রাস্ফীতি যদি হয়, সার্বিক জনগণ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এটা বুঝতো, জিনিসপত্রের দাম যখন বেড়ে যায়, হ্যাঁ,
জনগণের কিন্তু একটা ক্ষতি হয়। তারপর আবার আমি বলছিলাম যে জনগণের মধ্যে আমরা ভাগ করি, একজন আছে উৎপাদনকারী ব্যবসায়ী, আরেকজন আছে ভোক্তা। এতে করে যারা উৎপাদনকারী তাদের কিছুটা লাভ হয়, আর যারা আমরা ভোক্তা নির্দিষ্ট আয়ের লোক তাদের কিন্তু ক্ষতি হয়। ঠিক আছে তো কথাটা? যারা আমরা নির্দিষ্ট আয়ের লোক তাদের কি হয়? ক্ষতি হয়। তাহলে সার্বিক আমরা বলতে পারি যে তার প্রভাবের মধ্যে যে জনগণের আলটিমেট কিন্তু ক্ষতি হয়। এখন আমরা একটু কয়েকটা পয়েন্ট আকারে দেখি। যেমন এক নম্বর বলছে ব্যবসায়ীদের কি হয়? লাভ হয়। ব্যবসায়ীদের কি হয়? লাভ হয়। কিন্তু নির্দিষ্ট আয়ের লোক, গরিব লোক তাদের কিন্তু ক্ষতি হয়। ঠিক আছে? তারপরে বলছে ওকে শোনো, আমরা বলছি যে নির্দিষ্ট আয়ের লোক বা গরিব তারা ক্ষতিগ্রস্ত হয়। তারপরে আমরা একটু দেখি, অনেক সময় দেখা যায় মুদ্রাস্ফীতির হার বেশি হলে শ্রমিকরা মজুরি বৃদ্ধি দাবি করে, তখন শ্রমিক মালিকের মধ্যে কি হয়? বিরোধের সৃষ্টি হয়। বুঝছো কিনা বিষয়টা? অনেক সময় যখন মুদ্রাস্ফীতি যখন বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে, তখন কি করে? শ্রমিকরা কিন্তু আন্দোলন করে। আন্দোলন করে কি হয়? শ্রমিক এবং মালিকের মধ্যে কিন্তু সংঘর্ষ বাধে, বিরোধ বাড়ে। এতে করে কি হয়? দেখা গেল উৎপাদন কমে যায়, বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিবেশ হয়। এটাও একটা খারাপ বিষয়। আবার মুদ্রাস্ফীতির করে দেখো জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, করে সঞ্চয় কমে যায়। মানুষের যখন ক্রয় ক্ষমতা কমে যায়, মানুষের যখন ক্রয় ক্ষমতা, তুমি আগে যেই টাকা দিয়ে জিনিস কিনে তুমি চলাফেরা করতে পারতে, এখন যদি টাকাটা বেশি লাগে, আমরা কিন্তু খরচের পরে যা থেকে সঞ্চয় করি, কিন্তু তোমার যখন খরচ করেই যদি তুমি নাভিশ্বাস হয়ে যায়, তুমি দেখা গেল খরচ করাই টাকা নাই, তুমি আবার কি করবে? সঞ্চয় কি করা যাবে? এই জন্য বলছে যে যখন মুদ্রাস্ফীতি বেশি হয় তখন সঞ্চয় আর তখন করা যায় না। এটা একটা খারাপ বিষয়। তারপরে বলছে দেখো সর্বোপরি এখানে একটা বিষয় আছে, মুদ্রাস্ফীতি করে সবচেয়ে বড় অনাকাঙ্ক্ষিত ফলাফলটা উন্নয়নশীল দেশগুলিতে গরিব মানুষের জীবনযাত্রা মানকে আরো নিচে নামিয়ে দেয়। সর্বোপরি কথা হচ্ছে আমাদের মতো দেশে যদি তোমার জিনিসপত্রের দাম বেড়ে যায় বা মুদ্রাস্ফীতি যদি মূল্যস্ফীতি যদি দেখা দেয়, তাহলে আমাদের মতো দেশে কি হয়? মানুষের যে জীবনযাত্রার মান কি হয়? নিম্নগামী হয়ে যায়। আমরা তো এমনি জীবনযাত্রার মান কম, এতে করে দেখা গেল কি আরো জীবনযাত্রার মানটা কমে যায়। এটা হচ্ছে একটা বড় ধরনের কারণ না, এটা হচ্ছে বড় ধরনের একটা প্রভাব, বেশ খারাপ প্রভাব। তারপরে একটু দেখো মুদ্রাস্ফীতির কারণে দেখো দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজার বাড়ে। দেশীয় পণ্যের আন্তর্জাতিক কি বাড়ে? বাজার কিন্তু বাড়ে, ফলে রপ্তানি হ্রাস পায়। ফলে কি হয়? রপ্তানি হ্রাস পায়। তারপরে বলছে যে দেশীয় ক্রেতারা একটু খেয়াল করে স্বদেশী পণ্যের তুলনায় আমদানিকৃত পণ্য কিন্তু সস্তায় পায়, ফলে কি হয়? আবার আমদানিও বৃদ্ধি পায়। তারপর বলছে যে দেশীয় মুদ্রার বিনিময় হার হ্রাস পায়, লেনদেনের ঘাটতি দেখা দেয়। এই গেল আমাদের মুদ্রাস্ফীতির প্রভাব। 2 নাম্বার যে পয়েন্টটা ছিল যে মুদ্রাস্ফীতির প্রভাব, আমরা কিন্তু এই মুদ্রাস্ফীতির প্রভাবগুলিও দেখলাম। এখন আমরা সর্বোপরি বলতে পারি যে মুদ্রাস্ফীতির বহুমুখী প্রভাব বিদ্যমান সমাজে দেখা যায়। এগুলো কিছু উপকারী হয়, কিছু আবার অপকারও আছে। মুদ্রাস্ফীতির সব প্রভাব কিন্তু ভালো না, আবার পুরোটাই কিন্তু খারাপ না। তবে একথা সত্য যে মুদ্রাস্ফীতি যদি সঠিকভাবে প্রত্যাশিত যদি হয়, তুমি যদি মুদ্রাস্ফীতি যদি একটা নির্দিষ্ট পরিমাণ বা যদি একটা মুদ্রাস্ফীতি অনেক সময় লাফায়া বাড়ে, বলছি না, লাফায়া বাড়ে, ধীরগতিতে বাড়ে, মৃদু বাড়ে, আর একটা যে নরমালি জিনিসপত্রের দাম স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, এতে করে কিন্তু দেশের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে। এটা এই দিকটা কিন্তু আবার ভালো। কিন্তু হঠাৎ হঠাৎ যদি কোনো কারণে খুব বেশি যদি দাম যদি খুব কম বেশি হয়, তখন কিন্তু আমাদের দেশের জন্য এটা ভালো না। এই বিষয়গুলি গেল আমার মুদ্রাস্ফীতির প্রভাব। পরীক্ষাতে যদি আসে তোমরা কিন্তু সুন্দর করে গুছাইয়া লিখতে হবে। এখন আমরা 3 নাম্বার যে পয়েন্ট শেষের দিকে, কিভাবে আসলে মুদ্রাস্ফীতি আমরা নিয়ন্ত্রণ করব, এটা কিন্তু তোমরা ভালোভাবেই জানো। যে কারণে প্রভাব হয়, যে কারণে একটা বিষয় হয়, আমরা কি করি? কারণগুলিকে যদি আমরা উঠিয়ে বলতে পারি বা যদি কারণগুলি আমরা যদি কাভার করতে পারি, তখন কিন্তু আমাদের হয়ে যায়। যেমন ওইখানে ছিল অর্থের যোগান বাড়লে কি হয়? মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। আমরা 1 নম্বরে বলবো মুদ্রাস্ফীতি কি বলবো নিয়ন্ত্রণের যে উপায়গুলির মধ্যে আমরা বলবো যে আমরা যদি আর্থিক পদ্ধতির মধ্যে বলছে ব্যাংক হার যদি বৃদ্ধি করতে পারি, 2 নাম্বার বলছে যে নগদ জমার অনুপাত যদি বৃদ্ধি করতে পারি, ঋণপত্র যদি বিক্রি করতে পারি, নির্বাচনমূলক ঋণ যদি নিয়ন্ত্রণ করতে পারি। তারপরে বলছে যে আর্থিক পদ্ধতির মধ্যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে যেসব পদ্ধতি অবলম্বন করা হয় তাই হচ্ছে আসলে আর্থিক পদ্ধতি। কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা বাজারে বড় ধরনের কাজ করে, উনি হচ্ছে কি অভিভাবক মুদ্রা বাজারের কেন্দ্রীয় ব্যাংক।
এখন উনি দেখবে, কেন্দ্রীয় ব্যাংক দেখবে যে দেশে তো জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তখন উনি কয়েকটা পদ্ধতি গ্রহণ করবে। এই পদ্ধতিগুলোর মধ্যে বললাম ব্যাংক হার বৃদ্ধি, নগদ জমার অনুপাত বৃদ্ধি, তারপরে কি ঋণপত্র বিক্রয় করবে, নির্বাচনমূলক ঋণ। কারণ শোনো, এই গেল আর্থিক পদ্ধতি। কারণ আর্থিক পদ্ধতি, ঋণ নিয়ন্ত্রণের একটা উপায় কি আর্থিক পদ্ধতি, ইংলিশ হচ্ছে মানিটারি পলিসি। কি বলছি? মানিটারি পলিসি। কি বলছি? মানিটারি পলিসি। 2 নাম্বার রাজস্ব পদ্ধতি, এটা হচ্ছে ফিসক্যাল পলিসি বা ফিসক্যাল সিস্টেম যেটা। এটার মধ্যে আইসা বলছে সরকারি ব্যয়কে কি করতে হবে, হ্রাস করতে হবে। মনে আছে কি? সরকারি ব্যয় বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে। 1 নম্বর বলছে সরকারি ব্যয় হ্রাস করতে হবে। 2 নম্বর করের পরিমাণ বৃদ্ধি করতে হবে। 3 নম্বর বলছে সরকারি ঋণকে কি করতে হবে, সরকারি ঋণ মেয়াদি ঋণ গ্রহণ করে জনগণের বাড়তি ক্রয় ক্ষমতা হ্রাস করতে হবে। তারপর সঞ্চয় বৃদ্ধি করতে হবে। এইগুলি গেল। তারপরে সর্বশেষ একটা পয়েন্ট আছে প্রত্যক্ষ পয়েন্ট, যেটা বলছে দাম নিয়ন্ত্রণ রেশনিং, দামকে নিয়ন্ত্রণ করতে হবে, মজুরিকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা একটু বললাম যে মজুরি বৃদ্ধি পাইলে কি হয়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, তাহলে আমরা কি করবো, মজুরিকে আমরা নিয়ন্ত্রণ করবো। তার সর্বোপরি বলছে সর্বোপরি যা কিছু হোক, উৎপাদন যদি বেড়ে যায় জিনিসপত্রের দাম কিন্তু এমনি এমনি, আমরা এটা বুঝি তো যে জিনিসপত্র যদি পাওয়া যায়, উৎপাদন যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু এমনি এমনি একটা জিনিসের দাম কমে যায়। তো সর্বোপরি কথা হচ্ছে উৎপাদন বাড়াতে হবে, তারপরে খরচাটা আমরা নিয়ন্ত্রণ করতে হবে, আমদানি বৃদ্ধি করতে হবে। এই বিষয়গুলি যদি আমরা অবলম্বন করি, তাহলে কি হবে, একটি দেশের মুদ্রাস্ফীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এই গেল আমাদের মূলত ক্লাসের 3টা টপিকস: মুদ্রাস্ফীতির কারণ, মুদ্রাস্ফীতির প্রভাব, তারপরে বলছে মুদ্রাস্ফীতির উপায়। এখন দেখি আসলে তোমরা বলো তো দেখি, মুদ্রাস্ফীতিটা একটা কারণ বলো, বোঝাবো একটা কারণ মুদ্রাস্ফীতি কেন হয়, তাহলে বলো। হ্যাঁ, সুন্দর। প্রাকৃতিক দুর্যোগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগের ফলে জিনিস উৎপাদন কমে যায়, জিনিসপত্রের কি হয়, দাম বেড়ে যায়। বলো দেখি হাম্মাদ, বলো তুমি একটা কারণ বলো। ফাইন, রাজনৈতিক অস্থিতিশীলতা। তারপরে বলো তো দেখি শীতল, বলো তুমি, বলো নিয়ন্ত্রণের একটা উপায় বলো, কিভাবে নিয়ন্ত্রণ করবা। কেন্দ্রীয় ব্যাংক যদি ভূমিকা রাখে, যদি মুদ্রা বাজার জনগণের যেভাবে যে টাকা পয়সা আছে তা যদি নিয়ন্ত্রণ করতে পারে, তখনই কিন্তু হয়ে যাবে। তারপরে কোনা বলো একটা, যে সর্বোপরি, হ্যাঁ, যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের একটা বলছি, যে উৎপাদনের সংক্রান্ত একটা বলছিলাম যে কিভাবে নিয়ন্ত্রণ করবা, উৎপাদনকে কি করলে নিয়ন্ত্রণ হবে, উৎপাদন কি বাড়াতে হবে না কমাতে হবে? ফাইন, যে উৎপাদন যদি আমরা বাড়াই, তাহলে কি হবে, আমাদের